যদি ঠিক করে করা হয় এসআইআর, যদি শব্দটা এখানে খুবই গুরুত্বপূর্ণ, তার কারণ আপনি এই একটা শব্দের ওপরে আপনার বিশ্বাস রেখে দিয়েছেন, আর বিশ্বাসে মিলায় বস্তু, বিশ্বাসে মিলায় বিষ, সেই জন্যই বিশ্বাসের সঙ্গে যুক্তির সংঘাত অহর্নিশ। প্রথমে আমরা যে স্টেশনে দাঁড়িয়েছিলাম তার নাম ছিল এসআইআর হলে একেবারে কেল্লা ফতে সব উড়ে যাবে, ঝরে যাবে। সেখান থেকে বন্ধুর পথ পেরিয়ে এখন ট্রেন যে স্টেশনে এসে দাঁড়িয়ে রয়েছে সেই স্টেশনের নাম যদি এসআইআর ঠিক করে হয়। তাহলে পরবর্তী স্টেশনের নাম কি? এসআইআর সম্পূর্ণ ব্যর্থ, নাকি এসআইআর অর্ধেক ঠিক হয়েছে আর অর্ধেক ঠিক হয়নি? দেখুন, এসআইআর নিয়ে প্রচুর কথা পশ্চিমবঙ্গে অলরেডি হয়েছে, কিন্তু এসআইআর এর পশ্চিমবঙ্গে এক্স্যাক্টলি কি অবস্থা সেটা বোঝা যায় দুজনের কথা থেকে। একজন হচ্ছেন মুখ্যমন্ত্রী, আরেকজন হচ্ছেন বিরোধী দলনেতা মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী। প্রথম যে খবরটা সামনে আসে সেখানে জানা যায় যে মুখ্য সচিব মনোজ পন্থ তিনি সব জেলা শাসকদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করছিলেন এবং সেখানে নাকি আচমকাই ঢুকে পড়েন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকে তিনি চলে আসেন। এইবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বৈঠকে যে কথোপকথন, সেই প্রসঙ্গ টেনে এনে শুভেন্দু অধিকারী বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় জেলা শাসকদের উদ্দেশ্যে বার্তা দিয়ে বলেছেন যে আপনারা কিন্তু রাজ্য সরকারি কর্মচারী, আপনাদের অনেকেরই এখনো চাকরি জীবনের অনেকটা পড়ে রয়েছে, কাজেই বিবেকের সঙ্গে এসআইআর এর কাজটা করবেন। মনে রাখবেন, নির্বাচন হয়ে গেলে কিন্তু ওরা চলে যাবে, আমরাই পড়ে থাকবো, আর আপনারা এই রাজ্য সরকারেরই কর্মচারী হয়ে থাকবেন। কাজেই আপনারা ভালো করে কাজটাজ করুন, কোথাও কেউ ভয় দেখালে ভয় পাবে না, বিডিওদের বলবে। এবার এই কথা বলছেন শুভেন্দু অধিকারী, এই দাবি সামনে রেখেছেন। এবার শুভেন্দু অধিকারীর এই কথাটা আমরা যদি একদম প্রশ্নাতীতভাবে বিশ্বাস করেও নিই যে হ্যাঁ ঠিক আছে, শুভেন্দু অধিকারী একদম সত্যি কথা বলছেন, বা আপনি সন্দেহ করতেই পারেন যে শুভেন্দু অধিকারী হয়তো মিথ্যে কথা বলছেন, তাতেও মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাটা বলতেই পারেন। মানে এর মধ্যে চাঞ্চল্যকর কিচ্ছু নেই, কোনো অবাক করা ঘটনা নেই যে ওরে বাপরে মমতা বন্দ্যোপাধ্যায় এইরকম একটা কথা বললেন। কিচ্ছু অবাক করার মতো বিষয় নেই, তার কারণ এসআইআর শুরু হওয়ার আগে থেকেই সর্বসমক্ষে মঞ্চের ওপর থেকে চিৎকার করে করে মমতা বন্দ্যোপাধ্যায় এই বার্তা দিয়েছেন। এসআইআর এর কাজের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারী যারা যুক্ত তাদের প্রত্যেকের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার এই কথা বলেছেন যে আপনারা রাজ্য সরকারি কর্মচারী, আপনারা কিন্তু মনে রাখবেন ভোটের পর কিন্তু আমরাই থাকবো। এই বার্তা ক্রমাগত উনি দিয়ে গেছেন। এইবার ব্যাপারটা হচ্ছে, এই ধরনের বার্তা সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দেওয়ার পর তার ফলাফল তৃণমূল কংগ্রেস যে পশ্চিমবঙ্গের বুকে একেবারে হাতে নাতে পাচ্ছে, সেই বিষয়টা মেনে নিয়েছেন বিজেপির দুজন নেতা। শাসক দলের কথায় আমি যাচ্ছি না, বিজেপির দুজন নেতা, বিজেপির রাজ্য সভাপতি এবং বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তারা যে কথাটা বলছেন তার থেকে এটা একদম পরিষ্কার যে তৃণমূল কংগ্রেস যে ভয় দেখিয়েছে বা যে কথা বলেছে, যে বার্তা হুমকি যাই বলুন না কেন যেটা দিয়েছে, তার ফল একদম হাতে নাতে তারা পেয়েছে। একদিকে শ্রমিক ভট্টাচার্য তিনি তোপ দাগছেন নির্বাচন কমিশনকে এবং তিনি বলছেন বিএলওরা পশ্চিমবঙ্গে কোন পরিস্থিতিতে রয়েছেন, কিভাবে কাজ করছেন, নির্বাচন কমিশনকে সেটা দেখতে হবে। জ্ঞানেশ কুমার দিল্লিতে বসে থাকবেন আর কয়েকটা জ্ঞানগর্ভ কথা বলবেন আর পশ্চিমবঙ্গের স্থিতির কোনো পরিবর্তন হবে না, সেটা চলবে না। জ্ঞানেশ কুমারকে পশ্চিমবঙ্গে এসে দেখে যেতে হবে যে বিএলওরা কোন পরিস্থিতিতে কাজ করছেন, কিভাবে তারা রয়েছেন। দুজন প্রতিনিধি পাঠিয়ে দিলে চলবে না, তাকে নিজে আসতে হবে। আর অন্যদিকে শুভেন্দু অধিকারী তিনি নির্বাচনী আধিকারিক, মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে গেছেন এবং সেখানে গিয়ে তিনিও কিন্তু নির্বাচনী আধিকারিকের দপ্তর এবং নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বলছেন যে 5000 বিএলও অনিয়ম করছে, এখনো পর্যন্ত তারা অনিয়ম করে চলেছে, 2 মাসে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আইপ্যাকের এত সাহস কি করে হয় যে তারা ডেটা এন্ট্রির কাজের ভেতরে ঢুকে পড়তে পারে? এটা নিরপেক্ষ তদন্ত করতে হবে, আপনারা কেন এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না? তাহলে শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্য যে কথাগুলো বলছেন, আমি শাসক দল তৃণমূল কংগ্রেসের কথা বাদ দিলাম, তারা কি বলছেন সেটা আমি দূরে রেখে বলছি, বিরোধী দলের তরফ থেকেই যে কথাগুলো বলা হচ্ছে তার মাধ্যমে এটা পরিষ্কার যে তৃণমূল কংগ্রেস যে ভয়টা দেখিয়েছে, তৃণমূল কংগ্রেস যে ধরনের বার্তা দিয়ে রেখেছে সরকারি কর্মচারীদের যারা এসআইআর এর সঙ্গে যুক্ত, সেটাতে একদম হাতে নাতে ফল পাওয়া গেছে। সেই ভয় দেখানোর ফল তৃণমূল কংগ্রেস পেয়েছে। একাংশ বিএলও তারা কম্প্রোমাইজড এবং সেখানে বিজেপির তরফ থেকে যে ভয়টা দেখানো হয়েছে সেটা একেবারেই কাজ করেনি। বিজেপির তরফ থেকে যেরকম বলা হয়েছিল বিএলওরা যদি সঠিকভাবে কাজ না করেন, পক্ষপাতিত্ব করে যদি কাজ করেন তাহলে তারা শাস্তি পাবেন, তারা জেলে যাবেন, এই সমস্ত কথা বিজেপি বলার পরেও তৃণমূলের দেখানো ভয় বা তৃণমূল কংগ্রেসের বার্তা বা মুখ্যমন্ত্রীর বার্তাই যে বেশি কাজে লেগেছে সেটা কিন্তু একদম পরিষ্কার। অন্যদিকে আরেকটা বিষয় হচ্ছে বিএলওদের সঙ্গে থাকার কথা বিএলএদের। প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রতিনিধি বিএলএ 2 তারা থাকবেন বিএলওর সঙ্গে, ঘুরে ঘুরে সমস্ত জিনিসটা দেখবেন যে ঠিকঠাকভাবে হচ্ছে কিনা। একটা যাচাই প্রক্রিয়াও চলবে যে
যে সব ঠিকঠাক হচ্ছে কিনা। প্রতিটা রাজনৈতিক দলেরই প্রতিনিধি থাকার কথা। এবারে আমরা প্রথমেই যে কথাটা বলেছিলাম সেটা হচ্ছে যে বিজেপির এইরকম শক্তি, সাংগঠনিক শক্তি নেই যে তারা প্রত্যেকটা জায়গায় বিএলএ দিতে পারবে, বিশেষ করে সংখ্যালঘু এলাকা যেখানে বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয় যে সব থেকে বেশি পরিমাণে বহিরাগত বা ভুয়ো ভোটার রয়েছে, সেখানেই কিন্তু বিএলএ দেওয়ার মতো সাংগঠনিক শক্তি বিজেপির নেই। এবার বিজেপিও সেটা মেনে নিয়েছিল এবং এই সমস্ত সংখ্যালঘু এলাকা যেখানে তাদের কিছুই করার নেই সেসব জায়গায় বিএলএ দিয়ে তারা তাদের সাংগঠনিক শক্তি যতটা আছে সেটা ক্ষয় করতে চায়নি বা নষ্ট করতেও চায়নি। কিন্তু বাস্তবের মাটিতে এটা দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের বিএলএরা যেরকম একদম বিএলওর সঙ্গে এঁটুলির মতো লেগে রয়েছেন, কখনো কখনো বিএলওদের রীতিমতো ধরে পার্টি অফিসে, পঞ্চায়েত অফিসে, রাস্তার মোড়ে, চায়ের দোকানে বসিয়ে কাজ করানো হচ্ছে, পাশে তৃণমূল কংগ্রেসের বিএলএ বসে রয়েছেন। এবার সেখানেই বিজেপির বিএলএরা কোথায় সেটা দেখতে পাওয়া যাচ্ছে না। মানে খাতায় কলমে 60,000 বিএলএ 2 এর নাম বিজেপির তরফ থেকে দেওয়া হয়েছিল, কিন্তু বাস্তবে দেখা গেল মাঠে নেমে বিজেপির বিএলএরা কাজ করেছেন এই সংখ্যাটা অত্যন্ত কম। মানে বিজেপির বিএলএ দেখা যাবে এটা একেবারে দুর্লভ একটা বস্তু হয়ে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গে, বিশেষত সংখ্যালঘু এলাকায় নেই, যেটা আগেই বললাম সেটা বিজেপি করতেও চায়নি, নষ্ট করবো না সাংগঠনিক শক্তি। কিন্তু যেখানে সাংগঠনিক শক্তি বা যেখানে ফল পাওয়া যেতে পারে এইরকম জায়গা, সেখানেও বেশিরভাগ জায়গাতেই দেখা যাচ্ছে শাসক দলের ভয়ে, শাসক দলের তরফ থেকে মারধর করা হবে, গালাগাল দেওয়া হবে, এই সমস্ত ভয়ে আতঙ্কে প্রচুর বিজেপির বিএলএ 2 হিসেবে যাদের নাম দেওয়া হয়েছিল তারা মাঠেই নামেননি। অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে রুটি রুজির তাড়নায়, চাকরি, ব্যবসা, এই সমস্ত কিছুর জন্য তারা সেই সমস্ত কিছু ছেড়ে দিয়ে বিএলওদের সঙ্গে ঘুরে বেড়াবেন, এই বিষয়টা তারা করতে পারছেন না। রুটি রুজির তাড়নায় বিএলএ 2 এর ডিউটি তারা পালন করতে পারেননি, যদিও বিজেপির তরফ থেকে তাদের নাম বিএলএ হিসেবে দেওয়া হয়েছিল। বিজেপিরই একজন জেলার নেতা তিনি বলছেন, অনেকেই রয়েছেন যারা বিএলএ 2 হিসেবে যাদের নামটা বিজেপির তরফ থেকে দেওয়া হয়েছে তারা দলটা ভালোবেসে করেন, কিন্তু তারা বেসরকারি অফিসে চাকরি করেন। এবার তাদের তো আর বলতে পারছি না যে তোমরা চাকরি বাকরিটা ছেড়ে দিয়ে 2 মাসের জন্য শুধু বিএলওদের পেছন পেছন ঘোরো, সারাদিন তোমরা বিএলওদের সঙ্গে থাকো। তারা সেভাবে সময়ও দিতে পারছেন না। একদিকে বিএলএ নিয়ে টানাটানি, একদিকে বিএলও নিয়ে টানাটানি, তাহলে একমাত্র সহায় সম্বল বিজেপির কাছে কে পড়ে আছে, যার কাছে বিজেপি বারবার তাকিয়ে বলছে তুমি কেন কিছু করছো না, সে হলো নির্বাচন কমিশন। অনেকটা সেই কলেজ লাইফের প্রেমের মতো। মালতী তুমি বিশ্বাস করো, 3 সত্যি আমি শুধু তোমাকেই ভালোবাসি। একদিকে শুভেন্দু অধিকারী মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে ছুটছেন, সেখানে প্রতিবাদ করছেন, প্রশ্ন করছেন, সেখানে বারবার বলছেন যে আপনারা কেন ব্যবস্থা নিচ্ছেন না, এত কিছু গন্ডগোল হচ্ছে দেখার পরেও। অন্যদিকে শ্রমিক ভট্টাচার্য জ্ঞানেশ কুমারকে আহ্বান জানাচ্ছেন যে আপনি এখানে এসে দেখে যান। মানে ব্যাপারটা এরকম ভাবে অনেকটা আহ্বান জানানো হচ্ছে যে তুমি তো এলে না প্রিয়ে, খেতে হচ্ছে শিঙি মাছের ঝোল কালো জিরে দিয়ে, তুমি তৃণমূলকে করো ধ্বংস, তবেই তো আমরা খাবো ঘিয়ে ডোবা পোলাও আর সাথে কচি পাঁঠার মাংস। কিন্তু নির্বাচন কমিশনও তো জাদু জানে না। নির্বাচন কমিশনকেও কাজটা করতে হচ্ছে এই বাংলায়। এই বাংলায় সবাই ঠেলা সামলায়। আর এখানেও কিন্তু প্রেমটা সেই ত্রিকোণ প্রেম। নির্বাচন কমিশনের একদিকে যেরকম বিজেপি রয়েছে নির্বাচন কমিশনের দিকে তাকিয়ে, সেরকমই আরেক দিকে তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনকে কিন্তু একেবারে ধরে রেখে দিয়েছে, চাপে রেখে দিয়েছে। অনেকটা সেই কলকাতার ঝাঁকানাকা চুল আর চকরা বকরা শার্ট পরা হাবলুর মতো, যে বন্ধুদের বলে মালতীকে বলে দিবি আমার নাম জিজ্ঞেস করলে আমার নাম কিন্তু প্রিন্স। নির্বাচন কমিশনের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সংঘাত ক্রমাগত চলছে, যার সব থেকে লেটেস্ট যে উদাহরণটা পাওয়া গেছে সেটা হচ্ছে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েছেন কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়। নির্বাচনী আধিকারিকের দপ্তর, সিইওর দপ্তরের বেসিক্যালি দাবিটা হচ্ছে পুলিশ কিন্তু নির্বাচনী আধিকারিকের দপ্তরের কথা মতো কাজ করছে না, আর এই নিয়েই পরিস্থিতি একেবারে বাগবিতণ্ডা পর্যন্ত চলে যায়। নির্বাচন কমিশন বা মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর যেভাবে বলছে পুলিশ সেই সমস্ত কাজগুলো করছে না, সেভাবে নির্দেশ পালন করছে না বা সেইভাবে ব্যবস্থা করছে না, এটা অভিযোগ করা হচ্ছে। এছাড়া আপনারা জানেন যে অলরেডি মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরটা অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছিল নির্বাচন কমিশনের তরফ থেকে। রাজ্যকে বলা হয়েছিল আপনাদের এই সমস্ত ব্যবস্থা করতে হবে, আপনারা এই অফিসটা সরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। রাজ্য সেদিকে ট্যাপু করেনি, কিচ্ছু করেনি। কোন লালফিতে তারা এটাকে আটকে রেখে দিয়েছিল কেই বা জানে। এইবার ফাইনালি নির্বাচন কমিশন বলছে যে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর আমরাই সরিয়ে নেব, আমাদের আর রাজ্যের জন্য অপেক্ষা করার দরকার নেই, এবং এর জন্য যা টাকা পয়সা লাগবে নির্বাচন কমিশনই সেই টাকা দেবে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে, নির্বাচন কমিশনের তরফ থেকে সেই রকম কথা সামনে রেখে দেওয়া হয়েছে। এছাড়াও আপনারা জানেন যে তৃণমূল কংগ্রেসের সাংসদ তারা গিয়েছিলেন নির্বাচন কমিশনের দপ্তরে, এবং সেখানে কথোপকথন করে বেরিয়ে আসার পর তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে আমরা যা যা প্রশ্ন করেছিলাম নির্বাচন কমিশনকে কোনোটারই সদুত্তর নির্বাচন কমিশন দিতে পারেনি। এবং এরপর তৃণমূল কংগ্রেসের বক্তব্য এখন হচ্ছে যে নির্বাচন কমিশনের সঙ্গে এই যে তৃণমূল কংগ্রেসের সাংসদরা বৈঠক করেছেন, যতক্ষণের কথোপকথন
কথোপকথন হয়েছে, বৈঠক হয়েছে, সেই পুরোটার প্রতিলিপি বা ট্রান্সক্রিপ্ট নির্বাচন কমিশনকে প্রকাশ করতে হবে। এবার চান্সেস আর, যেটার সম্ভাবনা বেশি, যে এর মধ্যে কোনো কথাতেই হয়তো নির্বাচন কমিশন খুব একটা বেশি আমল দেবে না, তারা নিজেদের কাজ নিজেদের মতোই করবে। কিন্তু এসআইআর নিয়ে পশ্চিমবঙ্গের গোটা এসআইআর প্রক্রিয়া, মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর, সব কিছুকে যেভাবে চাপ দিয়ে রাখা গেছে, তৃণমূলের তরফ থেকে এগুলোর উপরে যেভাবে চাপ সৃষ্টি করা হয়েছে, এই নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক, কোনো উত্তর দিতে পারেনি, ট্রান্সক্রিপ্ট প্রকাশ করুন, এটাও তাদের সেই চাপটা বজায় রাখারই আরেকটা পন্থা। নির্বাচন কমিশনের তরফ থেকে 1 ডিসেম্বর পর্যন্ত যে তথ্য সামনে রাখা হয়েছে, সেখানে বলা হচ্ছে যে এখনো পর্যন্ত 21,45,000 মৃত ভোটারের নাম চিহ্নিত হয়েছে, নিখোঁজ ভোটারের সংখ্যা 5,53,000, স্থানান্তরিত ভোটারের সংখ্যা 1 ডিসেম্বর পর্যন্ত 15,13,000, আর ভুয়ো ভোটার চিহ্নিত হয়েছে 98,600। এবার এখানেই দেখুন, প্রথম থেকে আমরা যে বিষয়টা বলেছিলাম যে মৃত ভোটার ইজ আ ভেরি বিগ ফ্যাক্টর। প্রত্যেকটা নির্বাচনের সময় দেখতে পাওয়া যায় মৃত মানুষের নামে ভোট পড়ে যাচ্ছে, এবং এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। এখানেও কিন্তু পরিসংখ্যানেও দেখতে পাওয়া যাচ্ছে সব থেকে বেশি যে জায়গাটা চিহ্নিত হয়েছে, সব থেকে বেশি নাম বাদ পড়েছে যেখানে, সেটা কিন্তু এই মৃত ভোটারদের। এবং তারই সঙ্গে ভুয়ো ভোটার, যেটা নিয়ে চর্চা সব থেকে বেশি হয়েছে, সেখানেই কিন্তু দেখা যাচ্ছে সংখ্যাটা সব থেকে কম। ভুয়ো ভোটার চিহ্নিত হয়েছে এখনো পর্যন্ত মাত্র 98,000, যেটা নিয়ে সব থেকে বেশি কথা বলা হয়েছে। তাহলে যেটা নিয়ে কম কথা বলা হয়েছে, যেটাকে গুরুত্ব কম দেওয়া হয়েছে, সেখানেই দেখা যাচ্ছে রেজাল্ট বেশি, আর যেটা নিয়ে চর্চা বেশি হয়েছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে রেজাল্টটা কম। এই এতক্ষণ পর্যন্ত যা হয়েছে বা এতদিন যা হয়েছে, আপনি যদি মনে করেন সেটাই আসল খেলা ছিল, তাহলে খুব ভুল ভাবছেন। সবে সিনেমার অর্ধেকটা হয়েছে, ইন্টারমিশন, হাফ ব্রেক পর্যন্ত আমরা পৌঁছেছি, এরপর কিন্তু আরো অর্ধেকটা সিনেমা বাকি রয়েছে। এবং আপনারা জানেন অলরেডি নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু খসড়া ভোটার তালিকা এবং ফাইনাল ভোটার লিস্ট সেটা বের করার যে দিন, সেগুলোকে পিছিয়ে দেওয়া হয়েছে। 16 ডিসেম্বর থেকে শুরু হবে পরবর্তী পর্বের সিনেমা, কারণ ওই দিন খসড়া তালিকা প্রকাশ হবার কথা আছে। খসড়া তালিকা বেরোবে এবং তারপর শুরু হবে সেটাকে চ্যালেঞ্জ করা, রেকটিফিকেশন করা, যা যা ভুল হয়েছে সেগুলো শুধরানো, নথিপত্র দেখানো, সেই সমস্ত কিছু তখন থেকে শুরু হবে। এবং সেখানেই আসল খেলা লুকিয়ে রয়েছে। আর ফাইনাল যে লিস্টটা বেরোবে, সেটা বেরোলেই দেখতে পাওয়া যাবে যে কার মুখের হাসি সব থেকে বেশি চওড়া হলো, তৃণমূল কংগ্রেস, বিজেপি নাকি নির্বাচন কমিশন। এতক্ষণ শুধু মেলানোর প্রক্রিয়া চলেছে এবং সেখানেই আমরা দেখেছি চাপে পড়ে শ্বশুর বাবা হয়েছেন, কিন্তু এরপরে আরো অনেক গুলের ফুলফোটা বাকি রয়েছে, আরো অনেক কিছু দেখার বাকি রয়েছে। একদম ফাইনাল কথা বলবে কিন্তু সেই ফাইনাল ভোটার লিস্ট, এবং সেই লিস্টটা বেরোনোর পর যাই দেখা যাবে সেটা দেখে কিন্তু একটা কথা মাথায় রাখবেন, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ, ওয়ার অ্যান্ড পলিটিক্স। আর পশ্চিমবঙ্গের জন্য এসআইআর তো এই সবটাই। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।